নাসিম ইরফানের ঠান্ডা গলায় বলা কথাগুলো শুনে লোক গিলল। মায়রা ছাদে এসেছিল হাওয়া খেতে। সবার মাঝে থেকে থেকে সে সিদ্ধ হয়ে গিয়েছে। তাই সে লুকিয়ে লুকিয়ে এক প্রকার পালিয়ে ছাদে একটু ফ্রেশ হাওয়া খেতে এসেছে। কিন্তু ছাদের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে ইরফান বলা লাস্ট কথাগুলো শুনে বেচারি ভয়ে জমে গিয়েছে। ইরফানের কথা বলার ধরন কেমন যেন লাগলো। ইরফান আবারও বলে, নেক্সট ডে চলে আসিস, অ্যান্ড বিয়ের প্রিপারেশন নে। নাসিমের চোখজোড়া ঝাপসা হয়। কিছু বলল না। সে দ্রুত পায়ে এগিয়ে এসে ইরফানের পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে যায়। মায়রা দাঁড়িয়েছে, বুঝেছে বোধহয়। তবে মায়রার দিকে একবারও তাকায়নি। পাশের সিঁড়িতে গিয়ে শার্টের হাত দিয়ে একবার চোখ মুছে নিয়ে পায়ের গতি বাড়ায়। ইরফান উল্টো ঘুরলে মায়রাকে দেখে ভীষণ অবাক হয়। রা বউ হয় খানিক। এগিয়ে এসে ধমকে বলে, এখানে কি করছো তুমি? মায়রা পায় ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের দিকে চেয়ে থেমে থেমে বলে, আপনি আমাকে রে ফেলবেন? ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। আর একটু এগিয়ে এসে মায়রাকে হাতে আগলে নিয়ে ছাদের মেঝেতে দাঁড় করায়। মায়রা মাথা নিচু করে নেয়। ইরফান আলতো হাতে মায়রার হিজাব খুলে আলগা করে দেয়। এরপর মায়রাকে হাতে জড়িয়ে গলায় মুখ বুজে দুটো চুমু আঁকে। মায়রা ঢোক গিলল। ইরফান মুখ তুলে মায়রার পানে তাকিয়ে বলে, অন্য কাউকে নিয়ে ভাবলে তুমি বেঁচে থাকার রাইটস হারাবে। মায়রা চোখের পলক ফেলে ইরফানের দিকে চেয়ে থাকে। মৃদুস্বরে বলে, আপনি রবেন তো? আপনি রলে আমি রতে রাজি। ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়রার পানে। অবাক হয়ে বলে, হোয়াট? মায়রা কোমরে হাত দিয়ে বলে, ওমা, আমাকে রে আপনি আরেকজনকে বিয়ে করে তার সাথে ফস্টিনস্টি করবেন? এত সহজ নাকি? এসব ভেবে থাকলে ভুলে যান। জানেন না, বাঙালি বউরা তার স্বামীদের নিয়ে খুব পজেসিভ হয়। ইরফান মায়রার কথা শুনে নিঃশব্দে হাসল। হাতের আঁচলায় মায়রার মুখ নিয়ে মৃদুস্বরে বলে, জাস্ট আমাকে নিয়ে ভাববে, তাহলে তোমার হাতে চাঁদও এনে দিব। মায়রা চোখ ছোট ছোট করে বলে, আমি আপনাকে নিয়ে ভাবি, চাঁদটা কবে এনে দিবেন? আমার কিন্তু আসল চাঁদই চাই। ইরফান থতমত খেয়ে তাকায়। কথাটা দ্বারা সে একটা বোঝালো, আর এই স্টুপিড কি বলছে? বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড গার্ল, ভালো হবে না তুমি। মায়রা মুখ বাঁকিয়ে বলে, নিজে যে মিথ্যা মিথ্যা ডায়লগ দিচ্ছেন, সে বেলায় কিছু না। আমি চাইলেই দোষ। ইরফান কিছু বলল না। সে ভুলে কেন যায়? সে একটা বাদরকে বিয়ে করেছে। এসব ভাবনা রেখে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে মায়রাকে নিজের দিকে টেনে নেয়। ধীরে ধীরে মায়রার শাড়ি এলোমেলো করতে ব্যস্ত হয়। মায়রা ছটফটিয়ে ধাক্কা দেয় ইরফানকে। ফলস্বরূপ মায়রা নিজেই পা পিছিয়ে যায়। ইরফান প্রচণ্ড বিরক্ত চোখে মায়রার দিকে তাকায়। ইরফান এগোতে নিলে মায়রা তার হিজাব হাতে নিয়েই কোনোরকমে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। পিছু ফিরে গিয়ে বলে, ও ভুলোক একটা। আপনার ঘর আমি বেচে দিব। ঘর তো কোনো কাজেই লাগে না আপনার। ইরফান বিরক্ত চোখে মায়রাকে দেখল। ঘড়িতে রাত 12টার ঘর ছাড়িয়েছে। ইরফান ঘরে প্রবেশ করে দরজা আটকে বেডের দিকে তাকালে দেখল, বিভিন্ন ধরনের ফুল দিয়ে বেড সাজানো। এগিয়ে গিয়ে দেখল, বেডের মাঝখানে বার্ডফ্লাওয়ার দিয়ে একদম বার্ডফ্লাওয়ারের আকৃতি করে সাজানো। এটা ইরফান নিজেই করেছে তার পেইন্টিং রুমের বেকুনিতে লাগানো বার্ডফ্লাওয়ারের গাছ থেকে। কল্পনায় সে মায়রাকে দেখতে পায়, এই বার্ডফ্লাওয়ারগুলোকে দেখলে। ঘরের চারপাশে চোখ বুলিয়ে মায়রাকে না দেখে ভ্রুকুচকাল। পেইন্টিং রুমের লাইট চালানো দেখে সেদিকে এগিয়ে যায়। দরজা ঠেলে পুরোটা খুলে ভেতরে প্রবেশ করলে দেখল মায়রা দোলনায় ঘুমিয়ে গিয়েছে। মায়রার দিকে চেয়ে ধীরে ধীরে মায়রার সামনে এসে দাঁড়ালো। সেই সকালের সাজ এখনো আছে? আবারও সেজেছে নাকি? একটুও নষ্ট হয়নি। বাম কাত হয়ে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। হাতে কিছু একটা আঁকড়ে ধরে বুকে জড়ানো। ইরফান এক পা বাইরে রেখে দোলনার ভেতর মায়রার পাশে বসল। হাত বাড়িয়ে মায়রার জড়িয়ে রাখা জিনিসটি আলতো হাতে ছাড়িয়ে নিয়ে চোখ বুলিয়ে দেখল, তার আর মায়রার পিক, যেখানে ইরফান হাঁটু মুড়ে বসে মায়রার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। ইরফানের মুখে হাসি ফুটে ওঠে। মায়রা ছাদ থেকে এসে এটা এঁকেছে বুঝল। তার মতো নিখুঁত না হলেও সুন্দর হয়েছে। তবে ইরফানের কাছে মায়রার আঁকা এই পিকটি তার সব নিখুঁত আঁকা পিকের চেয়ে ভীষণ ভালো লাগলো। হাতের পিকটি টেবিলের উপর রেখে হাতে মায়রাকে উঠিয়ে তার বুকে জড়িয়ে নিল। বা হাতে মায়রাকে জড়িয়ে রেখে ডান হাতে ধীরে ধীরে মায়রার সব গহনা খুলে দেয়। নাকের নথ খুলতে গিয়ে মায়রা একটু থাপিয়ে ঘুমের ঘোরে মৃদু আর্তনাদ করে উঠলে ইরফান দ্রুত ছেড়ে দেয়,
নাকের পিঠে আলতো চুমু খেয়ে মৃদুস্বরে বলে, সরি। এরপর ইরফান আবারও খুবই ধীরে ধীরে নথটি খুলে রেখে দেয়। মায়রার ঘুম হালকা হয়েছে। পিটপিট করে চোখ মেলে তার সামনে ইরফানকে দেখে দ্রুত সোজা হয়ে বসে ঘুমু ঘুমু চোখে ইরফানের দিকে তাকায়। তাকে সবাই বলেছিল ইরফানের জন্য অপেক্ষা করতে, সেও অপেক্ষা করছিল, কিন্তু কখন ঘুমিয়েছে বুঝতেই পারেনি। নিজের কাজে নিজেই বিরক্ত হলো। হাতে চোখ ডলে ইরফানের দিকে চেয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, সরি, আমি ভুল করে ঘুমিয়ে গিয়েছিলাম। ইরফান বিমোহিত দৃষ্টিতে মায়রার দিকে চেয়ে আছে। মাঝারি চওড়া কপাল, ঘুমু ঘুমু চোখ কি তবুও কি স্বচ্ছ। পাতলা ও ঘন পাপড়ি বারবার উঠানামা করছে, নাকের রেখা সোজা, কোমল ঠোঁট কি হালকা বাঁকানো। ইরফান নিখুঁতভাবে মায়রাকে অবলোকন করে। তার চোখে মুখে ঘোর লেগে যায় তার এই বাচ্চা বউকে দেখলে। ঘুমানোর কারণে মায়রার চোখমুখ হালকা ফোলা ফোলা। ইরফানের দৃষ্টিতে মুগ্ধতার রেশ বাড়তেই থাকে। ইরফান ঢোক গিলে মৃদুস্বরে ডাকে, বউ। মায়রা কেঁপে ওঠে। কিভাবে যেন ডাকল ইরফান। ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মিললে মায়রা তার লাজুক চোখজোড়া নামিয়ে নেয়। ইরফান মায়রাকে টেনে তার কোলে বসালো। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান ডান হাতে মায়রার কাঁধের আঁচলে আটকানো সেফটিপিন খুলতে নেয়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে ঢোক গিলে। ইরফান হাতের সেফটিপিন খুলে ছুঁড়ে ফেলে। এরপর হুট করেই মায়রার কাঁধ থেকে আঁচল ফেলে দিলে মায়রা দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে চোখ মুখ খিচে কাপা কণ্ঠে বলে, কি করছেন। ইরফান হাতে মায়রাকে জড়িয়ে নেয়। কানের পিঠে শব্দ করে চুমু একে খোরের মাঝে উত্তর দেয়, আদর করব বউ। ইরফান মায়রাকে তার থেকে ছাড়িয়ে নিতে চাইলে মায়রা ছাড়ে না। আরও শক্ত করে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান নিঃশব্দে হাসল। বা হাতে মায়রার চুলগুলো সরিয়ে মৃদুস্বরে বলে, তোমার যা ভাঙে না কেন বার্ড ফ্লাওয়ার। মায়রা আরও যা পায়। এই লোকটা তাকে এভাবে রেই ফেলবে একদিন। ইরফান মৃদুস্বরে বলে, তোমার আর্ট ভীষণ বাজে হয়েছে। কথাটা শুনতাই মায়রা তড়াক করে চোখ মেলে তাকায়। সাথে সাথে ইরফানকে ছেড়ে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়। সে কত শখ করে ইরফানের জন্য আঁকলো বসে বসে। আর লোকটা কিভাবে বলে দিল বাজে হয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রার চোখজোড়ায় জমা পানির কণা চোখ এড়ায় না ইরফানের। তবে কিছু বলল না। মায়রার শাড়ির আঁচল টেনে ঠিক করে ইরফানের দিকে চোখে তাকালো। এরপর দোলনার ভেতর থেকে নামতে গেলে ইরফান মায়রাকে টেনে ধরে। মায়রা হাত মোচামুচি করে ছাড়াতে চায়। ইরফান টেনে এনে মায়রাকে তার কোলে বসায়। বা হাতে মায়রার পেট শক্ত করে চেপে ধরে। মায়রা একটা কোথাও বলল না। হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান পিছন থেকে মায়রার গলায় মুখ গুজে দেয়। এলোমেলো চুমু আঁকে। বা হাত শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে রাখে। হাতের বিচরণ এলোমেলো করে। মায়রা হাঁসফাঁস করে কাপা কণ্ঠে বলে, ছাড়ু। ইরফান মায়রার গলায় নাক ঘুষে বিরক্তি কণ্ঠে বলে, ছাড়ুন ওয়ার্ড কোথা থেকে শিখেছ স্টুপিড। মায়রা ঢোক গিল। ইরফান হঠাৎই মায়রাকে নিয়ে দোলনার ভেতর থেকে নেমে দাঁড়ায়। মায়রা কিছু বোঝার আগেই ইরফান মায়রার শাড়ির আঁচল টেনে ফেলে দেয়। কোমরে গুজে রাখা শাড়ি ব্যস্ত হাতে আলনা করতে থাকে। মায়রা ইরফানকে ধাক্কা দিয়ে দ্রুত পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়ালে ইরফান মায়রার শাড়ি টেনে পুরোটাই খুলে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, রে দিয়ে বলে, ও ভোলক, আপনি আমার সব খুলে নিচ্ছেন কেন। ইরফান মায়রার দিকে এগিয়ে আসতে আসতে বলে, উইথআউট ড্রেসে তোমাকে মারাত্মক সুন্দর লাগে বউ। মায়রা চোখ বড় বড় তাকায়। মায়রার মনে হলো ইরফান সত্যি একটা বখাটে, যে তাকে চরমভাবে টিজ করছে। কিন্তু তা কি করে হয়। ইরফান তো তার স্বামী। কিন্তু ইরফান তো এভাবে কথা বলে না। আজ কি হয়েছে ইরফানের। অবাক হয়ে বলে, আপনি কি আজকেও নেশা করেছেন। ইরফান মায়রার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মায়রা ইরফানের এমন অস্থিরতায় ঘেরা দৃষ্টিতে টিকতে না পেরে তার দৃষ্টি নামিয়ে নেয়। ভীষণ যা লাগছে তার। ইরফান জড়ানো কণ্ঠে বলে, আমি স্ট্রং গো খেতে চাই। ইরফানের কথা শুনে মায়রা দ্রুত মাথা তুলে তাকায়। রে দিয়ে বলে, আর একদিন ওসব ছাইপাশ খেলে আপনাকে আমি ছাড়ব না বলে দিলাম। ইরফান সূক্ষ্ম হেসে বলে, স্ট্রং গো খেতে তোমার আমাকে ধরে রাখা ভীষণ ইম্পর্ট্যান্ট। গুড জব। মায়রা থতমত খেয়ে তাকায়। ইরফানের কথাটা বুঝেছে সে কত বড় খারাপ লোক। তাকে গো বানিয়ে দিচ্ছে। ইরফানকে তার একদম কাছে দেখে উল্টো ঘুরে পাশের রুমে যেতে চাইলে ইরফান দ্রুত এগিয়ে এসে মায়রাকে জাপটে ধরে। মায়রা বেচারি যায় কেঁদে দিয়ে বলে,
নিজে কাপড় পরে আমার সব খুলে নিয়েছেন। ও ভুলক ছাড়ুন আমায়। ইরফান হতভম্ব চোখে তাকায় মায়রার দিকে। চোখ ছোট ছোট করে বলে, তুমি আমার কি দেখতে চাও? মায়রা থতমত খেয়ে এলোমেলো দৃষ্টি ফেলে মাথা নাড়িয়ে বলে, কিছু না, আপনি কাপড় পরে থাকুন। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, দেখতে হবে। মায়রা চোখ বড় বড় করে বলে, কি? ইরফান একই ভঙ্গিতে বলে, তুমি যা ভাবছ তাই। কথাটা বলে মায়রাকে বাঁ হাতে শক্ত করে ধরে ডান হাতে তার শেরওয়ানির কয়েকটা বোতাম খুলে শরীর থেকে ছাড়িয়ে ছুঁড়ে ফেলে। মায়রা গে বলে, আপনি একটা জাতা, ছাড়ুন আমায়। উফ, আপনার সাথে আমি থাকবই না। ইরফান মায়রার নড়াচড়ায় বিরক্তি কণ্ঠে বলে, থাকতেও হবে, দেখতেও হবে। মায়রা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। কি শুরু করেছে এই লোকটা? মায়রার ভাবনার মাঝেই ইরফান মায়রাকে কোলে তুলে নিলে মায়রা দ্রুত ইরফানের দিকে ছিটিয়ে যায়। ইরফান দোলনার দিকে এগোলে মায়রা ঢোক গিলে গিয়ে বলে, আবার আপনি ওদিকে যাচ্ছেন? আপনার ঘরের বিছানা কিন্তু আমি সত্যি সত্যি বেচে দিব বলে দিলাম। ইরফান আর চোখে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আপাতত সাজানো বেড ছাড়া অন্য কোথাও মুড নেই। কথাটা বলে টেবিলের উপর থেকে মায়রার আঁকা পিকটি নিয়ে তার পাশের রুমে যায়। মায়রাকে বেডের উপর বসিয়ে দিয়ে ইরফান মায়রার পাশে বসে। মায়রা হাঁটু ভাঁজ করে রেখেছে। পাশ থেকে চাদর টেনে নিজেকে ঢেকে নেয়। ইরফান কিছু বলল না। সে মায়রার আঁকা পেজের অপর পাশে প্রায় 5 মিনিটের মাঝে কিছু আগে। মায়রার চোখ বড় বড় হয়ে যায়। তাকে শাড়ি ছাড়া এঁকেছে একটু আগের সে। মায়রা রেগেমেগে ইরফানের গলা বুকে খামচি দিতে দিতে বলে, ও ভুলো কি সব কি এঁকেছেন আপনি? ইরফান হাতে মায়রাকে জাপটে ধরে চোখ মুখ কুঁচকে বলে, স্টুপিড কি করছো? মায়রা ভীষণ গে আছে। কিভাবে এসব আঁকে এই লোক? নি লো জলোক একটা। ইরফান হাতের পিক রেখে মায়রাকে জাপটে নিয়ে বেডে শুয়ে দিয়ে মায়রার উপর আতশা হয়। মায়রা ছাড়া পেতে মোচামুচি করে। ইরফান মায়রার হাত তার হাতের মাঝে চেপে ধরে সামান্য উঁচু হয়ে মায়রার পুরো বডিতে চোখ বুলায়, শুকনো ঢোক গিলে চোখ বুজে মাথা দিকে নাড়ায়। ঘোরের মাঝে থেকে বলে, ভো ন সুন্দর তুমি বার্ডফ্লাওয়ার। মায়রা ইরফানের কথার সাথে ইরফানের দৃষ্টি দেখেল, যায় চোখ মুখ খিচে নেয়। ইরফান নিঃশব্দে হাসল। এগিয়ে এসে মায়রার গলায় মুখ বুজে লম্বা শ্বাস টানে। বিড়বিড়িয়ে বলে, বার্ডফ্লাওয়ারের হাতে ম্যাজিক আছে। তার হাতে আঁকা পিকের কাছে আমার আঁকা সব পিক ফিকে হয়ে গিয়েছে। ইরফানের আবেগমাখা প্রশংসা পেয়ে মায়রার ভীষণ ভালো লাগলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি আমার কি দেখতে চাও? মায়রা দ্রুত ইরফানের মুখ চেপে ধরে কাঁদো কাঁদো মুখ করে বলে, দয়া করে এসব বলা বন্ধ করুন। আমি কিন্তু কাঁদব বলে দিলাম। ইরফান মায়রার কথা শুনেছে নাকি? তার মুখ থেকে মায়রার হাত সরিয়ে মায়রাকে নিজের দিকে টেনে নেয়। মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে নিয়ে হাতে মায়রার দেহে অবাধ্য হাতে বিচরণ চালায়। মায়রাতে মত্ত হতে নিজের সব আবেগ ভালোবাসা ঢেলে দিতে চায় মায়রাতে। সময়ে গতির সাথে সাথে ছোট মায়রার প্রতি ইরফানের উন্মাদনা বাড়ে। মায়রা ছটফটিয়ে ওঠে, না চাইতেও ফুপিয়ে ওঠে। ইরফান ফোপানোর শব্দ পেয়ে দ্রুত মায়রাকে ছেড়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড ওয়ার্ডফ্লাওয়ার? মায়রা কিছু বলে না। ইরফানের দৃষ্টিতে অসহায়ত্ব। গত পরশুর কথা ভাবতেই ইরফানের সকল তত্ত্বে জব না যেন অদৃশ্য বাঁধনে আটকে গেল। তার বউ তো ছোট। সে গত পরশু যেমন দুইবার কথাটা ভুলে বসেছিল, আজও ভুলে বসেছে। কেন যেন গো হলো নিজের উপর। সেই প্রথম যেমন গো হতো মায়রাকে বাচ্চা ভাবলে, আজ তেমনই গো হলো। ইচ্ছে করলো মায়রার গালের দুটো অপ লাগাতে তার সামনে আসার জন্য। কিন্তু মায়রার মুখের দিকে তাকিয়ে আবার সব নিভে গেল। মায়রা চোখ বুজে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে তার হাজারটা ইচ্ছেকে দমিয়ে পিষে ফেলে মায়রার উপর থেকে উঠে গেল। মায়রা নিজের উপর হালকা অনুভব করতেই দ্রুত চোখ মেলে তাকালে দেখল ইরফান বেড থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মায়রা ঢোক গিল। ইরফান ফার্স্ট এড বক্স থেকে ঘুমের ঔষধ বের করে, পুরো 3টে ঔষধ একেবারে খেয়ে নেয়। মায়রা পিছন থেকে দেখতে পায় না। ইরফান ঔষধ খেয়ে বেকুনিতে যায়। মায়রা বুঝল না ইরফানের হঠাৎ কি হলো। ইরফান দরজা জানালা আটকে 4টে সিগারেট শেষ করে। এরপর চুইংগাম চিবিয়ে ঘরে আসলে দেখল মায়রা গায়ে চাদর জড়িয়ে বসে আছে। ইরফান ভ্রু কোঁচকাল, কিন্তু কিছু বলল না। এগিয়ে এসে মায়রার পাশে শটান হয়ে শুয়ে পড়ল। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে।
ইরফান কি তার উপর রেগে আছে? নিজের জড়তা কাটিয়ে ইরফানের বাহুতে হাত রেখে মিনমিন করে বলে, আপনি কি আমার উপর রাগ গো? ইরফান মায়রাকে কথাটুকু শেষ করতে না দিয়ে মায়রার হাত ছাড়িয়ে নিয়ে ধমকে বলে, স্টুপিড টাচ করছো কেন? মায়রা বিস্ময় দৃষ্টিতে তাকায়। হঠাৎ ইরফানের এমন ব্যবহার একটুও হজম হলো না মেয়েটির। মুহূর্তেই চোখজোড়া ভরে ওঠে। চোখভর্তি পানি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়রার ভেজা চোখ দেখে নিজেকে দমিয়ে নিল। ফোঁস করে শ্বাস ফেলে হাত বাড়িয়ে মায়রাকে টেনে তার বুকে শুইয়ে দিয়ে মৃদুস্বরে বলে, সরি। মায়রা ফুপিয়ে কাঁদে। সে তো কিছুই করেনি, তবুও ইরফান এমন করল কেন? ইরফান মায়রার গায়ে পেঁচানো চাদর আরো ভালোভাবে পেঁচিয়ে দিয়ে মায়রাকে দু হাতে জড়িয়ে নিয়ে চুলের ভাঁজে চুমু এঁকে বলে, আমার হেডেক হচ্ছে, ঘুমাও। মায়রা নাক টেনে বলে, ওষুধ খান। খেয়েছি। মায়রা মাথা তুলে বলে, আমি আপনার চুল টেনে দিই। ইরফান মায়রার দিকে তাকালো। মেয়েটা এত আদুরে কেন? একটুতেই কেঁদে ভাসিয়েছে। ডান হাতে মায়রা মুখ মুছে দিয়ে মায়রার কপালে চুমু আঁকে। এরপর মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, ননির, ঘুমাও। মায়রা ইরফানকে জড়িয়ে ধরে চোখ বুজল। ইরফান ওষুধের প্রভাবে বেশ কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মায়রার চোখে ঘুম আসলো না। মাথা উঁচু করে ইরফানকে দেখে বুঝল ইরফান ঘুমিয়েছে। মায়রা ইরফানের মুখে হাত বুলিয়ে দেয়। ইরফানের ব্যবহারের ভীষণ অবাক হয়েছে মায়রা। পুরো ব্যাপারটা তার মাথার উপর দিয়ে গিয়েছে। আবার ইরফান এত দ্রুত ঘুমানোয় অবাক হয়। অনেক বেশি মাথা ব্যথা করছিল কি? প্রশ্নটির মাথায় আসতেই মায়রা উঠে বসে বাঁ হাতে ইরফানের মাথার চুল আলতো করে টেনে দিতে থাকে। ওভাবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ইরফানের কপালে গাল ঠেকিয়ে মায়রাও ঘুমিয়ে যায়। শুদ্ধ অসহায় মুখ করে বসে আছে। ফারাহ শুদ্ধর ঘরের এক কোণায় বসে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর ত্রিনা বেগম শুদ্ধর ঘরে এসে বলে, শুদ্ধ তুই আজ তোর কাজিনদের সাথে গিয়ে থাক বাবা। আমি ফারাহ আম্মুর কাছে থাকছি। কথাটা শোনার সাথে সাথে শুদ্ধ শব্দ করে বলে ওঠে, কি হ হ হ। ত্রিনা বেগম ভ্রু কুঁচকে তাকায়। ফারাহ কাঁদছে বাবা মায়ের জন্য। সে থাকলে মেয়েটার একটু ভালো লাগবে। মেয়েটা তো খুব বড় নয়। তাছাড়া ত্রিনা বেগমের ভীষণ মায়া লাগে মেয়েদের দেখলে। তার একটা মেয়ের খুব শখ ছিল। এজন্যই যে কোনো মেয়েকে যেন অন্তর দিয়ে ভালোবেসে ফেলে। মায়রার ক্ষেত্রেও এমন হতো। আর সেখানে ফারাহ তার ছেলের বউ। তাকে যতভাবে ভালো রাখা যাবে তিনি সবভাবে ভালো রাখবেন। শুদ্ধ মাথা চুলকে বলে, মানে বলছিলাম কি, আমি ওর কাছে থাকলে কি হবে মা? ত্রিনা বেগম ফারাহ পাশে বসে বলে, যেতে বলেছি যা, আজ আমি ওর কাছে থাকব। শুদ্ধর হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করল। তার মা একটু বেশি দরদি। তাই বলে অন্যের জন্য দরদি হতে গিয়ে নিজের ছেলের কথা ভাববে না। অসহায় মুখ করে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ফারাহ দিকে একবার তাকালো। বিড়বিড় করল, আজকের রাতটা শুধু যাক, তারপর কত প্রকার ভাবে কাঁদতে পারো, তাই দেখব ফারাহ পাখি। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ভাগ্যিস গতকাল গিয়েছিল ফারাহ বাড়ি। তাই তার ভার্জিনিটি নষ্ট করতে পেরেছে। নয়তো আজকেও না পারার শোকে সে হার্ট অ্যাটাক ফ্যাটাক করে ফেলত। ফারাহ পাখি কত জ্বালায় তাকে। ইস, বিয়ের রাতটাও ছাড় দিন না। ডট ডট ডট। পরদিন ইরফান অফিসের কাজ শেষে রাত 8টার মাঝে বাড়ি ফিরেছে। মাইরা ইরফানকে এত দ্রুত ফিরতে দেখে অবাক হয়। ইরফান অনেক দ্রুত বাড়ি ফিরলেও সেটা হয় 10-11টা, তার আগে কখনো ফেরে না। মাইরা ডিভানের উপর বসে ইরফানকে দেখছে। ইরফান নাসিমকে বলা কথা অনুযায়ী কয়েক বছর পর আজ বাইক রাইডের জন্য নিজেকে প্রিপেয়ার করছে। কাভার্ডের এক কোণায় পড়ে থাকা সবকিছু বের করে বেডের উপর রাখে। মাইরার দিকে চেয়ে জিজ্ঞেস করে, মেডিসিন নিয়েছ? মাইরা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জিজ্ঞেস করে, এসব কি বের করলেন? ইরফান ছোট করে বলে, ইম্পর্ট্যান্ট জিনিস। এরপর সে গায়ে রাইডিং জ্যাকেট জড়িয়ে নেয়। তারপর রাইডিং প্যান্ট, পায়ে বুট পরে। এরপর হাতে গ্লাভস পরে নিয়ে ডান হাতে হেলমেট নেয়। মাইরা অদ্ভুতভাবে চেয়ে আছে ইরফানের দিকে। কেমন অদ্ভুত লাগছে ইরফানকে। মাইরার গ্রামে ইরফানকে দেখার কথা মনে পড়ল। ইরফান মাইরার সামনে দাঁড়িয়ে বলে, আমার ফিরতে লেট হলে মেডিসিন নিয়ে ফাস্ট ঘুমাবে। মাইরা ইরফানের কথার উত্তর না দিয়ে বলে, আপনাকে কালা মামা লাগছে। ইরফান ভ্রু কুঁচকে বলে, স্টুপিড, আমি তোমার মামা? মাইরা মিটিমিটি হেসে বলে, হবেন। ইরফান চোখ পাকিয়ে তাকায়। মাইরা মুখ বাঁকায়। ইরফান বাইরে যেতে যেতে বলে, ফিরে এসে বোঝাবো, আমি তোমার কি বাদর কোথাকার। মাইরা মুখ ভেঙায়। ডট
ডট। নাসিম বেশ কিছুক্ষণ ভেবে ভেবে থেমে থেমে একটি কাগজে কিছু লিখল। এরপর কাগজটি চারভাঁজ করে তার পকেট রেখে দেয়। রাইডে যাওয়ার জন্য আগেই রেডি হয়েছে। এখন জাস্ট হাতে গ্লাভস পরে নিল। সে মূলত জিততে যাচ্ছে না, বা হেরে গিয়ে বিয়ে করবে এজন্য ও যাচ্ছে না। আসলে অনেকদিন পর ইরফানের থেকে এমন অফার পেয়ে ইরফানের সাথে একটু সঙ্গ দিতে যাচ্ছে। আর কখনো দেখা হবে না হয়তো। ইরফান রাগে বাইকের হ্যান্ডেলবার হাতে শক্ত করে চেপে ধরে সামনে দৃষ্টি নিবন্ধ রেখে শক্ত গলায় বলে, তোর জন্য কঠিনমুড়ি তত্ত্ব অপেক্ষা করছে। নাসিম মিলন হেসে বলে, বারবিডলের জন্য জীবন দিতে পারা তো ভাগ্যের ব্যাপার। যত বেশি কঠিনমুড়ি তত্ত্ব হবে, তত ওকে ফিল। নাসিম থেমে গেল। নাসিমের ওইটুকু কথা শুনেই যেন ইরফানের কাটা খায় নুনের চিটার ন্যায় শরীর জ্বলে উঠল। রা ডে চিৎকার করে বলে, নাসিম, আমায় আর ডাস না। তোর মা বেঁচে আছে, তার কথা ভাবা উচিত তোর। বারবার সাপের লেজে পা দিয়ে তোর মাকে সন্তানহারা করিস না। নাসিম হাসল ইরফানের কথায়। ইরফানকে আর লো না। তার ভীষণ আত্মসম্মানে লাগে মায়রাকে বারবিডল নামে ডাকতেও। কারণ সে তার বন্ধুর বউ। সেখানে এসব কথা বলা ভীষণ অস্বস্তিকর। এসব ভাবনা রেখে নাসিম হেসে বলে, তোর ডায়লগগুলো অনেক জোশ হয় ভাই। ইরফান ততক্ষণে বাইক স্টার্ট দিয়েছে। নাসিম নিজেও বাইক স্টার্ট দেয়। দাঁড়িয়ে থাকা বাতাস ফুঁড়ে তারা ছুটে চলে। মাঝে মাঝে রাস্তাটি সাপের মতো বাঁক নেয়, একবার ডানে, আবার বামে। ইরফান, নাসিম পাশাপাশি এখন। রাস্তার মাঝে মাঝে রোড লাইট, আবার কোথাও অন্ধকারে ঢাকা। ইরফান হ্যান্ডেলবারে দৃঢ়ভাবে হাত রাখে, হেলমেটের ভেতর থেকে উকি দেয় ইরফানের আত্মবিশ্বাসী চোখজোড়া। ইরফান হঠাৎ পূর্ণ উদ্যমে হাজার লাইট সুইচ অন করে থ্রোটল তথা গ্রিপ ঘুরিয়ে ওভাবে বেশ কিছুক্ষণ চেপে ধরল। তার বাইক কাঁপছে থরথর করে, সাথে ইরফানও। ইরফান ইচ্ছাকৃতভাবে একটি জার্ক দেয়, এরপর দক্ষ হাতে বাইকের স্পিড বাড়ায়। ইরফান এত তীব্র বাতাসেও ঘেমে যায়। সে অপলক নেত্রের রাইডার সাজে সামনের দিকে তাকিয়ে ছুটে চলল। নাসিম বোধহয় অনেকটা পিছনে পড়ে গেছে, কিন্তু সে ছুটছে তো ছুটছেই। নাসিম জানে, ইরফান হঠাৎই চোখের পলকে তাকে পিছু ফেলে যাবে। ভাবনা শেষ হওয়ার আগেই ইরফান এগিয়ে যায়। নাসিম এই ব্যাপারটাতেই কেন যেন বেশ এনজয় করল। অনেকদিন পর পুরনো স্ত্রীর রাত পেয়ে নাসিম হাসল। নাসিম থ্রোটল ঘোরাতেই বাইকের গতি বৃদ্ধি পায়। ইরফানের পিছু সেও ছুটল। কেন যেন ভীষণ উইক লাগছে তার। নিজেকে জোরপূর্বক সামলে বাইকে মনোযোগ দেয়। ইরফান তার বাইক ডানদিকে সামান্য বাঁকিয়ে, ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। কিছুটা শব্দ করে বলে, মিস ইউ মাই হার্ট। কথাটা হেলমেটের প্রভাবে তার নিজের কানেই এসে বাড়ি খায়। ইরফান বাইক সোজা করে ছুটে চলে। আশেপাশের সকল চলন্ত গাড়ি পেরিয়ে শুশু করে এগিয়ে চলল। মনে হচ্ছে আশেপাশের গাছপালাগুলোও তার বিপরীতে ছুটছে। কিছুক্ষণ পরে ইরফান তাদের গন্তব্যে পৌঁছিয়ে ডিস্ক ব্রেক চেপে বাইক থামালো। পিছনে ফিরে নাসিমকে দেখতে না পেয়ে গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। ইরফান আবারও বাইক স্টার্ট দিয়ে উল্টো পথে এগোয়। কয়েক সেকেন্ডের মাঝেই নাসিমকে দেখতে পায়। কিন্তু হঠাৎই কি হলো কে জানে। নাসিম বাইক সহ উল্টে পড়ে। ইরফান হতভম্ব হয়ে যায়। বাইকের সামনে একটি পাঞ্চ মেরে শব্দ করে বলে ওঠে, শিট। বাইকের স্পিড বাড়িয়ে কয়েক সেকেন্ডে নাসিমের পাশে বাইক থামিয়ে দৌড়ে গিয়ে নাসিমের বাইক টেনে তোলে। নাসিম চোখমুখ কুঁচকে রাস্তায় বসে আছে। ইরফান গে নাসিমের বাইক অপর দিকে ঠাস করে ছুঁড়ে ফেলে। দ্রুত নাসিমের হাঁটু টেনে বলে, আর ইউ ওকে? নাসিম থাজরিত কণ্ঠে বলে, না ভাই, মারাত্মক পেয়েছি। তুই আমাকে একটু বাড়িতে নামিয়ে দিবি। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, হসপিটাল যেতে হবে। কথাটা বলে রাকিবকে কল করতে চায়, তার গাড়ি নিয়ে আসতে বলার জন্য। নাসিম দ্রুত বলে ওঠে, আরে আহামরি কিছু নয়। তাছাড়া বাড়ির পাশেই ডক্টর আঙ্কেল থাকে, এটা উনিই সারিয়ে দিতে পারবে। তুই আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবি। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে। কথাটা বলতেই নাসিম খুঁড়িয়ে এসে ইরফানের বাইকে উঠে বসে। ইরফান গে নাসিমের কলার ধরে বলে, তুই আমার বাইকে বসলি কেন? নাসিম অসহায় কণ্ঠে বলে, তুই পৌঁছে দিবি বললি যে। তাছাড়া আমার এই পা নিয়ে বাইক চালাতে পারবো না। নাসিমের কথা শুনে ইরফান নাসিমের কলার ছেড়ে দিল। বিরক্ত হলো এই ভেবে, এই বাইকে মায়রাকে আর বসাতে পারবে না। নাসিম তার অফিসের লোককে এইখান থেকে তার বাইক নিয়ে যেতে বলে দেয়। ইরফান বাইক স্টার্ট দেয়। নাসিম মৃদু হাসল।
ডান পা পিছন দিকে কয়েকবার টানা দেয়। কোনো ব্যথা পায়নি। ইরফানের সাথে যাওয়ার ফন্দি ছিল। তখন ইরফানকে দেখে হঠাৎ করে বাইক থামিয়ে ইচ্ছে করে পড়ে যায়। যাই হোক, দেশ ছাড়ার আগে কিছু ছোট ছোট ইচ্ছে পূরণ হলো ভেবে একটু ভালো লাগছে। পকেট থেকে একটি কাগজ বের করে ধীরে ধীরে ইরফানের পকেট ঢুকিয়ে দেয়। ইরফান বুঝতে পারেনি। সব কাজ শেষে নাসিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গম্ভীর সাথে শক্ত গলায় বলে, বিয়ের প্রিপারেশন নেই। নাসিম কিছু বলল না। লম্বা দীর্ঘশ্বাস ফেলে আকাশপানে তাকায়। চোখজোড়া ঝাপসা হয়। বিয়ে শব্দটার সাথে বারবিডল নামটা জড়িয়ে আছে। যেখানে বারবিডল হারিয়ে গিয়েছে, সেখানে বিয়ে শব্দটা কেন বারবার ভেসে আসে। পরদিন ইরফান অফিস থেকে ফিরেছে প্রায় সকাল 11:30টায়। গতকাল বাইক নিয়ে বেরোনোয় অনেক কাজ পেন্ডিংয়ে ছিল। আজ সব সামলে নিতে পারেনি। কালকের জন্য কিছু জমিয়ে রেখে বাড়ি ফিরল। বেশি রাত করে ফিরলে মায়রার চঞ্চলতাটুকু আর দেখতে পায় না। মেয়েটি শান্ত হয়ে ঘুমিয়ে থাকে, যেটা ইরফানের ভালো লাগে না। ফোন স্ক্রোল করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। হঠাৎ ফোনে টুম করে মেসেজ পেয়ে ইরফান মেসেজটি ওপেন করলে দেখল নাসিমের নাম্বার থেকে থেকে এক লাইনের একটি মেসেজ এসেছে। তোর রাইডিং প্যান্টের পকেট চেক করিস, কিছু আছে। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। ফোন পকেট রেখে দরজা ঠেলে তার ঘরে প্রবেশ করে। মাইরা ইরফানের গতকালকের কাপড়গুলো গুছিয়ে রাখছিল। প্যান্টের পকেট থেকে একটি চিরকুটের মতো কিছু পেয়ে চিরকুটের ভাঁজ খুলে চোখ বুলায়। সরি ভাই, তোর শর্ত মানতে পারলাম না। চলে যাচ্ছি এখান থেকে। তুই আমার উপর বপুষে রাখিস না প্লিজ। এটুকু পড়তেই ইরফান ঝড়ের বেগে এসে মায়রার হাত থেকে কাগজটি টান মেরে নিয়ে নেয়। মায়রা ইরফানকে খেয়াল না করায় হঠাৎই ভীষণ ভয় পেয়ে যায়। মাথা তুলিয়ে ইরফানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ইরফান ওভাবে তার দিকে চেয়ে আছে কেন? কিছু বলার আগেই ইরফান ডান হাতে শক্ত করে মায়রার চোয়াল ধরে দাঁতের দাঁত চেপে বলে, এসবে কেন হাত দিয়েছিস? বল। চুপ করে বসে থাকতে পারিস না? মায়রা গালে ভীষণ ব্যথা পায়। দু হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান আরও শক্ত হাতে ধরে। নাসিমের দেয়া কি নাকি মায়রা টাচ করেছে? আবার যেন কত মনোযোগ দিয়ে পড়ছিল। ভাবতেই ইরফানের মাথায় রক্ত উঠে গেল। বা হাতে মায়রার হাত থেকে তার প্যান্ট নিয়ে ছুঁড়ে ফেলে মায়রাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, কেন হাত লাগিয়েছিস এসবে? বল স্টুপিড গার্ল। কথাটা বলতে বলতে মায়রাকে মারার জন্য হাত উঠিয়ে মাঝপথে থেমে যায়। মায়রা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। মেয়েটির চোখ ভরে ওঠে। ইরফানের এসব ব্যবহারে মেয়েটি আজকাল এত কষ্ট পায়, আবার তাকে মারতে চাইছে। মায়রা মাথা নিচু করে নিল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফান ঢোক গিলে তার হাত গুটিয়ে নেয়। অতঃপর হাত মুষ্টিবদ্ধ করে যেভাবে এসেছিল সেভাবেই হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ফুপিয়ে ওঠে। সে কি এমন করেছে? এই লোকটার জিনিসে হাত দেয়া যাবে না, তা তো আগে কখনো বলেনি। বললে সে জীবনেও ধরত না। গতকাল রাতেও কেমন ব্যবহার করল তার সাথে। আজ কতদিন পর মারার জন্য হাত তুলল। সে আর জীবনেও এই লোকটার কোনো জিনিস ছুঁয়েও দেখবে না। কথাগুলো ভেবে আবারও ফুপিয়ে ওঠে। ডট ডট। ইরফান বাইরে বেরিয়ে হাতের কাগজ মুঠো করে ছুঁড়ে ফেলতে গিয়েও কি মনে করে কাগজ মেলে ধরে চোখ বুলায়। সরি ভাই, তোর শর্ত মানতে পারলাম না। চলে যাচ্ছি এখান থেকে। তুই আমার উপর বপুষে রাখিস না প্লিজ। আমি তোর বউয়ের কোনো ছবি রাখিনি আমার কাছে, আর কখনো ওকে দেখব না, ভাবার চেষ্টাও করব না। তবে ওকে আমি ভুলতে পারবো না ভাই। তুই যদি মানতে না পারিস আমার মনে তোর বউ কেন থাকবে? তাহলে তুই আমাকে খুঁজে বের করে রে ফেলিস। আর সেটা না পারলে দোয়া করিস যেন আমি কোনো এক অজানা কারণে রে যাই। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না রে। ওকে হারিয়ে নিয়তির কাছে হেরে গিয়ে আমি এক পাথর হয়েছি। তাকে ভুলতে গিয়ে সেই পাথর থেকে আর অশ্রু ঝরাতে চাই না। এত শক্তি নেই আমার ভেতর। নাসিম নামে কেউ তোর লাইফে ছিল, ভুলে যাস। কথা দিচ্ছি, আমি আর কখনো তোর সামনে এসে দাঁড়াবো না। তোদের জন্য অসংখ্য দোয়া রইল। ইতি, নাসিম। ইরফান লেখাটুকু পড়ে বিস্ময় দৃষ্টিতে তাকায়। কাগজটি ছুঁড়ে ফেলে দ্রুত বাইক নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যায়। বেশ কিছুক্ষণের মাঝে এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে দ্রুত খোঁজ নেয়, নাসিম আছে নাকি চলে গিয়েছে। গেলেও কোথায়? তাকে তো বেশিক্ষণ হলো মেসেজ দেয়নি। তাহলে এখানে থাকার কথা, কিন্তু সে কোনো খোঁজই পেল না।
বিরক্তির নিঃশ্বাস ফেলে একপাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। বেশ কয়েকটা সিগারেট পোড়ায়। মায়রার সাথে ওভাবে কথা বলায় নিজের উপর রাগ লাগছে। মারার জন্য হাতও উঠিয়েছিল ভাবতে রেগে সামনে একটা গাছে পাঞ্চ মারে। ও সব ভো লাগছে সব। হাতের আধখাওয়া সিগারেট ছুঁড়ে ফেলে বাইকে উঠে বসতে গিয়েও শুদ্ধকে দেখে ভ্রুকুচকাল। এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছিস? শুদ্ধ ঝাঁকি দিয়ে বুকে থুতু দেয়। ইরফানকে দেখে অবাক হয়ে বলে, তুই এখানে? ইরফান সরু চোখে চেয়ে জিজ্ঞেস করে, নাসিম কোথায়? শুদ্ধ ঢোক গিলল, মাথা চুলকে বলে, আমি তো জানি না। কেন? ইরফান তীক্ষ্ণ চোখে শুদ্ধকে দেখে। শুদ্ধ আমতা আমতা করে বলে, আরে ব্যবসার কাজে আমার এদিকে মাঝে মাঝেই আসা হয়, জানিসই তো। তুই কানাডা থেকে আসলে তখনও তো আমার সাথে তোর এখানে দেখা হলো, মনে নেই? ইরফান কিছু বলল না, চুপচাপ তার বাইক বসে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাত তখন প্রায় 1টা। ইরফান ঘরে প্রবেশ করে বেডের উপর নজর করলে দেখল মায়রা গুটিসুটি মেরে শুয়ে আছে। ইরফান আগে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে এসে মায়রার পাশে শুয়ে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়রা ঘুমের ঘোরে একটু নড়েচড়ে ওঠে। ইরফান মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটি কেঁদে কেটে মুখের কি অবস্থা করেছে। ইরফানের নিজেকে অসহায় লাগলো। ডান হাত মায়রার গালে দিয়ে মৃদুস্বরে বলে, সরি। এরপর মায়রাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বিড়বিড় করে বলে, আমার বার্ডফ্লাওয়ার আমি ছাড়া সবার মন থেকে নিখুঁতভাবে মুছে যাক। মায়রার ঘুম ভেঙেছে, কিন্তু গাঁটটা মেরে পড়ে আছে। কথা বলবে না এই লোকের সাথে। ইরফান মায়রাকে আলগা করে মায়রার কপালে ঠোঁট দাবিয়ে চুমু আঁকে। এরপর ডান হাত মায়রার গালে রেখে মায়রার ঘুমন্ত মুখপানে দৃষ্টি রেখে অভিযোগের সুরে বলে, তুমি শুধু আমার অনুভবে কেন সীমাবদ্ধ থাকলে না বার্ডফ্লাওয়ার? অন্যের হৃদয়ে তোমার অবয়বের ছায়া থাকলে আমার প্রতিটি হৃৎস্পন্দনে হাড় কাটা বিঁধে যায়। এটা কি আমার অপরাধ? ইরফানের এমন আবেগমাখা কথায় মায়রা চোখ মেলে তাকায়। ইরফানের সাথে চোখাচোখি হয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো মায়রার দিকে। এই স্টুপিড জেগে জেগে ঘুমের ভান করছিল। মায়রা ইরফানকে ঠেলে উল্টো ঘুরে শোয়। ইরফান বিরক্ত হয়। মায়রাকে টেনে তার দিকে ফেরায়। মায়রা কোনো কথা বলে না। ইরফানকে ঠেলে নিজেকে ছাড়াতে চায়। ইরফান জোর করে মায়রাকে জাপটে ধরে। মায়রা মোচামুচি করে। ইরফান ধমকে বলে, স্টুপিড কি প্রবলেম? মায়রার চোখ ভরে ওঠে। লোকটা আবারও তাকে ধমকাচ্ছে। ইরফান মায়রাকে আরেকটু জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, ওই কাগজের কতটুকু পড়েছিলে? মায়রার কথা বলল না। ইরফান বেশ কয়েকবার জিজ্ঞেস করলেও মায়রা একটা টু শব্দটিও করল না। ইরফান রে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কথা বল স্টুপিড গার্ল, নয়তো পপ দিয়ে সব দাঁত ফেলবো তোর। মায়রা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। ইরফান চোখ বুজল, ডান হাতে কপাল ঘষে বার করে নিজেকে শান্ত করে লম্বা শ্বাস টানে। এরপর মায়রার গালে হাত দিয়ে নরম কণ্ঠে বলে, রা দা হচ্ছ কেন আমায়? কথা বলো। মায়রা চোখ বুজে রেখেছে। বন্ধ চোখের পাতা বেয়ে অশ্রু গড়ায়। ইরফান অসহায় চোখে চেয়ে বলে, সরি বউ, কথা বলো। এবার মায়রা চোখ মেলে তাকায়। চোখ দুটো লাল হয়ে আছে। ইরফান হাতে মায়রার ভেজা চোখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই। তখন গেছিলাম। মায়রা নাক টানে। ইরফান মায়রার ঠোঁটজোড়ায় চুমু খেয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করে, কতটুকু লেখা পড়েছিলে বলো? মায়রা ভাঙা গলায় বলে, লাইনের মতো। তারপর তো আপনি নিয়ে নিলেন। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল মায়রার পরেনি ভেবে। হাতে মায়রাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, সরি। কি চাই তোমার? নেক্সট ডে এনে দিব। মায়রা নাক টেনে বলে, আমাকে ছাড়ুন, আমি ঘুমাবো। ইরফান হাতের বাঁধন আরো শক্ত করল। মায়রার অভিমানী কণ্ঠে মৃদু হাসে। মায়রার গলায় শব্দ করে চুমু এঁকে মায়রার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে গেয়ে ওঠে, জানি না কি করে, তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা তোমার এই উষ্ণ হাতে।